গল্পটা শুরুটা হলো এক জেলের ভেতরকার মেকানিক শপে, যেখানে এক ব্যক্তি শান্তভাবে নিজের কাজ করছিল। ক্যামেরার দিকে তাকিয়ে সে বলল, এটা আমার গল্প। সালটি ছিল ১৯৪৭। জায়গাটি প্যারিসের লাজেল। তার চোখে এক অদ্ভুত শান্তি এবং ভেতরে লুকানো এক শক্তি দেখা যাচ্ছিল। গল্প পেছনের দিকে গেল। সেই একই জেলের এক ওয়ার্ডে ক্লড নামের এক নতুন কয়েদি এলো। তাকে ওয়ার্ডেনের সামনে আনা হলো। তার কাছে একটি সোনার প্লেট লাগানো লাইটার ছিল, যা সে লুকিয়ে রেখেছিল। ওয়ার্ডেন তাকে জিজ্ঞেস করল, তুমি কি জানো এখানে লাইটার রাখা নিষিদ্ধ? ক্লড বড় শান্তভাবে জবাব দিল, এটা তো জ্বলে না, এর ভেতরে কোনো গ্যাসও নেই, এর সাথে আমার কেবল এক বিশেষ সম্পর্ক আছে, তাই সঙ্গে রেখে দিয়েছি। কিন্তু ওয়ার্ডেন তাকে বারণ করে বলল, যখন জেল থেকে বেরোবে তখন পাবে, এখনকার জন্য এটা আমাদের কাছেই থাকবে। এরপর ক্লডকে অন্য একটি ব্যারাকে পাঠানো হলো, যেখানে ৪ জন কয়েদি আগে থেকেই ছিল। যেই সে ভেতরে গেল, এক কয়েদি মিনু গার্ডের ওপর রেগে বলল, এখানে তো আগেই ৪ জন আছে, এখন ৫ জন হয়ে যাবে। গার্ড চিৎকার করে উত্তর দিল, হ্যাঁ তোমরা ৫ জন, এবং এখানেই থাকবে, ওপর থেকে অর্ডার আছে, এটা আমার হাতে নেই। এই বলে গার্ড সেখান থেকে চলে গেল। ক্লড বুঝে গিয়েছিল যে তার স্বাগত অভ্যর্থনা খুব একটা ভালো হলো না, তাই সে আস্তে করে বলল, আমি এখানে নিজের ইচ্ছায় আসিনি, আমার পুরনো সেলটি ঠিক করা হচ্ছে। সে খুব শান্তভাবে কথা বলছিল, তাই সেলের ভেতরের উত্তেজনা একটু কমল। একে একে সবাই নিজের পরিচয় দিল। প্রথমে দেখা হলো ভেসলিনের সাথে, তারপর রোল্যান্ড এবং পরে জিও। জিও ক্লডকে অদ্ভুত প্রশ্ন করা শুরু করল, তোমার কি স্ত্রী আছে? তুমি কি তাকে ভালোবাসো? ক্লড হালকা হাসির সাথে বলল, স্ত্রী আছে, কিন্তু আমি অন্য একজনকে ভালোবাসি। এই কথা শুনে সবাই মুচকি হাসল। এই ধরনের কথাবার্তার পর সেখানকার পরিবেশ স্বাভাবিক হয়ে গেল। তখনই গার্ড সেখানে একটি কার্ডবোর্ডের শীট নিয়ে এলো। কয়েদিদেরকে সেই শীট দিয়ে কার্ডবোর্ডের বাক্স বানাতে হলো। মিনু দ্রুত একটি পুরনো কাপড় শীটের নিচে বিছিয়ে দিল এবং সবাই মিলে কাজ শুরু করল। বাইরে থেকে রান্নাঘরের খাবারও এসে গিয়েছিল। সবাই মিলেমিশে বসল এবং খেতে লাগল। তখনই একটি গার্ড এলো এবং ক্লডকে বলল যে তার একটি পার্সেল এসেছে। ক্লড তখন তার পার্সেল নিতে চলে গেল। তার চলে যাওয়ার পর সেলের বাকি ৪ জন তার সম্পর্কে কথা বলা শুরু করল। ক্লডকে সবার পছন্দ হয়েছিল, কিন্তু কেউ তাকে বিশ্বাস করছিল না। আসলে তারা সবাই জেল থেকে পালানোর পরিকল্পনা করছিল এবং ভাবছিল যে ক্লডকে তাদের সাথে অন্তর্ভুক্ত করবে কিনা। ওদিকে ক্লডের পার্সেলের মধ্যে শুধু কিছু খাবার জিনিস ছিল, কিন্তু তাও প্রতিটি জিনিস পুরোপুরিভাবে পরীক্ষা করা হলো এবং যতক্ষণ না প্রতিটি জিনিস যাচাই করা হয়েছিল ততক্ষণ তার জিনিসপত্র তাকে ফেরত দেওয়া হলো না। যেই ক্লড সেলে ফিরে এলো, সে অনুভব করল যে কিছু একটা পরিবর্তন হয়েছে। সবাই তার থেকে একটু দূরত্ব বজায় রাখছিল। ক্লড জিজ্ঞাসা করল, সব কিছু ঠিক আছে তো? মিনু তাকে সরাসরি প্রশ্ন করল, তুমি কি কারণে এখানে এসেছ? ক্লড উত্তর দিল যে সে একজন খুনি। আমি, আমার স্ত্রী এবং তার ছোট বোন নিকোল একসাথে থাকতাম। একদিন আমার স্ত্রী আমার ওপর গুলি চালাতে শুরু করল। আমি তার থেকে বন্দুকটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করি, কিন্তু গুলিটা চলে গেল এবং সোজা তার কাঁধে গিয়ে লাগল। তারপর সে আমার ওপর অভিযোগ করল যে আমি নাকি তাকে মারার চেষ্টা করেছি। এই কথা শুনে তাদের সবার রাগ ফুটে উঠল। তারা অবাক হয়েছিল যে একজন স্ত্রী নিজের স্বামীর সাথে এমনটা কিভাবে করতে পারে। জিও জিজ্ঞেস করল, তোমার স্ত্রী কি ধনী? ক্লড মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ, সে ধনী তো বটেই, কিন্তু আমি এখন তাকে ভালোবাসি না। আমার তার ছোট বোন নিকোলের সাথে সম্পর্ক ছিল। এই কথা শুনে সবাই বুঝে গেল যে অবশেষে কেন তার স্ত্রী তাকে মারার চেষ্টা করেছিল। এরপর মিনু ক্লডকে জিজ্ঞেস করল, তোমার কি মনে হয় তুমি আবার বাইরে যেতে পারবে? ক্লড চুপ করে লইল। তখনই রোল্যান্ড নিজের পরিকল্পনা তার সামনে রাখল। আমরা ৪ জন জেল থেকে পালাতে যাচ্ছি এবং সম্ভবত তুমিও এর অংশ হতে পারো। এই কথা শুনে ক্লড চমকে গেল। রোল্যান্ড জানালো, আমি আগেও ৩ বার পালিয়েছি। তাদের মধ্যে আরও কিছু কথা হলো, আর ক্লডের মনে হলো যে সে কত ভাগ্যবান যে সব সেলের মধ্যে তার এখানেই বদলি হয়েছিল। সে জিজ্ঞেস করল, কখন পালাতে হবে? রোল্যান্ড শান্তভাবে উত্তর দিল, সকালের অপেক্ষা করছি, অন্ধকারে কাজ হবে না। দিনের বেলায় জেলের বাইরে থেকে একটা গোলমাল শোনা যাচ্ছিল। এই গোলমালকে তারা ৫ জন তাদের পরিকল্পনার জন্য একটি সুযোগ হিসাবে গ্রহণ করল। এই গোলমালের সুযোগ নিয়েই তারা ৫ জন তাদের পরিকল্পনাকে এগিয়ে নিয়ে গেল। তারা সিদ্ধান্ত নিল যে যখনই বাইরে থেকে এমন আওয়াজ আসবে, সেই আওয়াজগুলোর সুযোগ নিয়েই তারা কার্ডবোর্ডের বাক্সগুলোর নিচে গর্ত খুঁড়বে।
কিছুক্ষণ কথা বলার পর সবাই আবার নিজেদের কাজ শুরু করে দিল। সবাই একদম স্বাভাবিক ছিল, যেন এখানে কোনো অদ্ভুত কিছু চলছেই না। রাতে ভেসলিন এবং ক্লড একসাথে বসে জীবনের সম্পর্কে কথা বলছিল। ভেসলিন ক্লডকে তার ব্যক্তিগত জীবন সম্পর্কে জিজ্ঞেস করল। ক্লড জানালো যে তার শৈশব বেশ কঠিন ছিল। তার মা তখন মারা গিয়েছিলেন যখন সে একটি ছোট বাচ্চা ছিল, এবং তার 5 বছর পর একটি গাড়ি দুর্ঘটনায় সে তার বাবাকেও হারিয়েছিল। তখন থেকে সে তার দাদির কাছেই বড় হয়েছে। এই ধরনের কথা বলতে বলতেই দুজনেই ঘুমিয়ে পড়ল। সকালে রোল্যান্ড সবার আগে ঘুম থেকে উঠল। কিছুক্ষণ পর জেলের গার্ডরা এলো এবং কয়েদিদেরকে তাদের সকালের কফি দেওয়ার জন্য সমস্ত সেলের দরজা খুলতে লাগল। রোল্যান্ড তার সেলের মধ্যেই সবার জন্য কফি দিল। সবাই কফি নিল এবং একটি সাধারণ সকালের শুরু হলো। এরপরে রোল্যান্ড দেয়ালের কোণা থেকে একটি লুকানো কাঁচের টুকরো বের করল, যা সে নিজেই আগে সেখানে লুকিয়ে রেখেছিল। সে টুকরোগুলোকে ভেঙে একটি ছোট অংশ নিজের কাছে রেখে দিল এবং বাকি টুকরোগুলো টয়লেটের সিটে ফেলে দিল। তখনই জেলের 2 জন গার্ড সেলে এলো তল্লাশি নেওয়ার জন্য। এটা তাদের রুটিন চেকআপ, যা তারা প্রতিটি সেলে করে থাকে। রোল্যান্ড জানত যে এটা হবে, তাই রোল্যান্ড কাঁচের সেই অংশটি নিজের মুখের মধ্যে লুকিয়ে নিল। গার্ডরা তার সমস্ত জিনিসপত্র পরীক্ষা করল এবং তারপর পুরো সেলে তল্লাশি নিল। তল্লাশির পর তারা চলে গেল। যেই তাদের মনে হলো যে গার্ডরা চলে গিয়েছে, রোল্যান্ড সেই কাঁচের টুকরোটি বের করল এবং তাকে ব্রাশের হ্যান্ডেলের সাথে ঝুলে সেলের দরজার পেছনের দিক থেকে বাইরের দিকে তাকালো। সে দেখল যে গার্ডরা বাইরে পাহারায় আছে। তখন রোল্যান্ড বলল যে এখন যখন সেলের তল্লাশি হয়ে গিয়েছে, তখন তারা আবার খোঁড়াখুড়ি শুরু করতে পারে। ক্লডকে এই কাজটা দেওয়া হলো যে ব্রাশের সাহায্যে বারবার দেখতে থাকবে। যদি কোনো গার্ড কাছে আসে তবে খবর দেওয়াটাই তার কাজ। তারপর রোল্যান্ড একটি চেয়ারের মতো জিনিসের একটি অংশ খুলল, যা বেশ ভারী লোহার ছিল। সেই ভারী লোহার টুকরোটি তারা খোঁড়ার জন্য ব্যবহার করতে যাচ্ছিল। তারপর সবাই মিলে সেই কার্ডবোর্ডের শিটগুলো সরাতে লাগল, যেগুলোর নিচে কাপড় বেছানো হয়েছিল। রোল্যান্ড সেই টাইলসগুলো সরালো এবং রোল্যান্ড আর মিনু মিলে মেঝের মধ্যে খোঁড়া শুরু করল। বাইরে থেকে বেশ গোলমাল আসছিল, তাই তাদের আওয়াজ জেলের অন্য কোনো অংশে যাচ্ছিল না। অনেকক্ষণ ধরে পরিশ্রম করার পর তারা প্রায় 3 ফুট গভীর গর্ত খুঁড়ে ফেলেছিল। তারপর তারা সেই গর্ত থেকে মাটি বের করল এবং দেখল যে নিচে সিমেন্টের মেঝে আছে। সেই সিমেন্টের স্ল্যাবটিকেও তারা ভেঙে দিল এবং নিচে একটি খালি জায়গা দেখা গেল। রোল্যান্ড বলল যে আজ রাতে আমরা 5 জনের মধ্যে 2 জন এই রাস্তা দিয়ে নিচে গিয়ে বাইরের রাস্তা খুঁজে বের করব। তারা মাটিটাকে আবার গর্তের মধ্যে দিয়ে দিল, ওপর থেকে টাইলসগুলো ফিরিয়ে দিল এবং কার্ডবোর্ডের শিট আবার বিছিয়ে দিল। এখন জায়গাটা একদম স্বাভাবিক লাগছিল। রাত হলো এবং সবাই কম্বল ও কার্ডবোর্ড দিয়ে ডামি বানিয়ে তাদের বিছানায় শুইয়ে দিল, যাতে যদি কোনো গার্ড বাইরে থেকে দেখে তবে এমনটা মনে হয় যে সেলে 5 জন লোক ঘুমোচ্ছে। এই ডামিগুলোর হাত পায়ে দড়ি বেঁধে দেওয়া হয়েছিল, যা টেনে তাদেরকে একটু নড়ানো যেত। তখনই একটি গার্ড এলো। সে সেলের দরজায় টোকা দিল এবং ফুটো দিয়ে ভেতরে উকি মারতে লাগল। কম্বলের নিচে শুয়ে থাকা জিও, ভেসলিন এবং ক্লড হাত নেড়ে সাড়া দিল। গার্ড দেখল যে আরও 2 জন লোকও আছে যারা কম্বলের নিচে অল্প অল্প নড়ছে, তাই সে সেখান থেকে এগিয়ে গেল। গার্ডের চলে যাওয়ার পর মিনু ব্রাশের কাঁচ দিয়ে আবার দেখল। যখন সব কিছু পরিষ্কার ছিল, তখন রোল্যান্ড টেবিলের স্ক্রু খুলল এবং ভেতর থেকে একটি লোহার ব্লেড বের করল, যা তারা কাটার সরঞ্জাম হিসাবে ব্যবহার করতে যাচ্ছিল। এরপরে রোল্যান্ড এবং মিনু গর্তের মধ্যে নেমে গেল। নিচে পুরো নর্দমা ব্যবস্থা ছিল। সেখানে একটি লোহার গ্রিল লাগানো ছিল, যা তারা কাটার সরঞ্জাম দিয়ে কেটে দিল এবং সেই গ্রিলের মধ্য দিয়ে তারা বেরিয়ে গেল। তারা দেখল যে তারা জেলের বেসমেন্টে পৌঁছে গিয়েছে। বেসমেন্টে তারা অনেকগুলো দরজা পেল। একটি দরজা নর্দমা ব্যবস্থার দিকে যাচ্ছিল। যেই তারা অনুসন্ধান করছিল, 2 জন পুলিশ বেসমেন্টে এলো। তারা সিগারেট খেতে এবং রুটিন চেক করতে এসেছিল। রোল্যান্ড এবং মিনু একটি স্তম্ভের পেছনে লুকিয়ে গেল। পুলিশরা কিছুক্ষণ ভেতরে দেখল এবং তারপর চলে গেল। রোল্যান্ড লক্ষ্য করল যে এই তালাগুলো অস্থায়ী এবং সেগুলোকে ভাঙলে বা ফুললে তাদের কাজ হয়ে যাবে। সেখান থেকেই তারা একটি লোহার রডের অংশ কাটল, যাতে সেটাকে চাবি হিসাবে ব্যবহার করে দরজা খুলতে পারে। প্রথম দরজার পর তারা দ্বিতীয় দরজায় পৌঁছালো, কিন্তু কোনো রাস্তা পেল না। তৃতীয় দরজায় রোল্যান্ড তালা খুলল এবং মিনু বলল যে হতে পারে সব তালা জেলের মতোই একই চাবি দিয়ে খোলে, যাতে গার্ডদেরকে আলাদা আলাদা চাবি রাখতে না হয়।
তারা তৃতীয় দরজা খুলল এবং ভেতর একটি ছোট দরজা আরও পেল, যার ওপর একটি আলাদা ধরনের তালা ছিল। সেই দরজার জোরটি তারা কাটার সরঞ্জাম দিয়ে কেটে দিল এবং তালা না খুলেই পুরো দরজাটা বের করে নিল। সেই দরজার পেছনে নর্দমার লাইন ছিল। যখন এগিয়ে গেল, তাদের একটি বড় কংক্রিটের দেয়াল দেখা গেল, যা নর্দমার রাস্তা বন্ধ করে দিচ্ছিল। রোল্যান্ড দেয়ালটি একটু পরীক্ষা করে দেখল যে এটা বেশ শক্ত। তখনই সে তার পাশের দেয়ালটি আঁচড়াল, আর সিমেন্ট ঝরে পড়তে লাগল। সে বলল, এই দেয়ালটা ততটা শক্তিশালী নয়, এটা জেলের সিমেন্ট দিয়েই বানানো হয়েছে। পরের বার আমরা যন্ত্রপাতি নিয়ে আসব, এটা ভাঙতে পারব। তারপর তারা দুজনেই আবার নিজেদের সেলের দিকে চলে গেল। তখনই ক্লড সেলের দরজা থেকে দেখল যে গার্ডরা সমস্ত সেলের দরজা খুলে পরীক্ষা করছে। গার্ডদের পায়ের আওয়াজ শোনা মাত্রই ক্লড, ভেসলিন এবং জিও তিনজনই সঙ্গে সঙ্গে সতর্ক হয়ে গেল। তাদের মুখে চিন্তার ছাপ ফুটে উঠেছিল। মিনু এবং রোল্যান্ড সঙ্গে সঙ্গে গর্ত থেকে বেরিয়ে এলো এবং চুপচাপ তাদের সেলের ভেতরে চলে এলো। যেই তারা ভেতরে এলো, রোল্যান্ড সঙ্গে সঙ্গে গর্তের ওপর রাখা ডামিটা তুলল এবং তাকে গর্তের ভেতরে ঢুকিয়ে দিল। তারপর সবাই মিলে আবার টাইলস লাগিয়ে দিল এবং তার ওপর কার্ডবোর্ডের শিট টেনে পুরো এলাকাটা এমনভাবে বন্ধ করে দিল যেন কিছুই হয়নি। সবাই নিজের নিজের জায়গায় গেল এবং বিছানায় শুয়ে পড়ল। যখন গার্ডরা তাদের সেলের তল্লাশি নেওয়ার জন্য এলো, তারা ভেতরে উঁকি মেরে দেখল, কিন্তু কোনো ভিন্ন কিছু নজরে এলো না। তাদের মনে হলো যে সব কিছু স্বাভাবিক আছে, তাই তারা এগিয়ে গেল। গার্ডদের চলে যাওয়ার পর সবাই স্বস্তির নিঃশ্বাস নিল। নিচে থেকে ফিরে আসার পর ভেসলিন রোল্যান্ডকে জিজ্ঞেস করল, নিচে কি হলো? রোল্যান্ড হালকা হাসির সাথে বলল, আমরা বাইরে বেরোনোর রাস্তা পেয়ে গিয়েছি, শুধু একটি ছোট সুড়ঙ্গ বানাতে হবে। ক্লড সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করল, তোমরা এতক্ষণ নিচে কেন ছিলে? এর ওপর রোল্যান্ড বিরক্ত হয়ে জবাব দিল, তোর কাছে কি ঘড়ি আছে? আমার কাছেও ছিল না, সময়টা জানতে পারিনি। স্যার, দুঃখিত। পরের দিন সকালে ভেসলিন মেডিকেল চেকআপের জন্য গেল। সেখানে সে ডাক্তারের সাথে সাধারণভাবে কথা বলতে বলতে তার মনোযোগ অন্যদিকে ঘুরিয়ে দিল এবং সেখানে রাখা দুটি কাঁচের বোতল চুরি করে নিল। ফিরে আসার সময় সে একটি ড্রাম থেকে কিছুটা বালিও নিজের পকেটে ভরে নিল। সেলে ফিরে এসে সে রোল্যান্ডকে সেই বোতলগুলো দেখালো। রোল্যান্ড সঙ্গে সঙ্গে বুঝে গেল যে বালির ঘড়ি বানানোর সময় এসে গিয়েছে। দুজন মিলে বালির টাইমার বানালো, যার দ্বারা তারা জানতে পারবে যে যেই বালি নিচের অংশে পড়ল তার মানে 30 মিনিট হয়ে গিয়েছে। এখন সেই দুজন, রোল্যান্ড এবং মিনু, আবার নিচে গেল এবং একটি পাতলা কাঠের তক্তার উপর তারা বালির ঘড়িটি সেট করে দিল। তারা দুজন মিলে সুড়ঙ্গের দেয়ালটা ভাঙতে লাগল। পুরো পরিকল্পনার সাথে তারা সিদ্ধান্ত নিল যে প্রতি 30 মিনিট পর তারা ওপরে আসবে, যাতে সেলে সব কিছু নিরাপদ থাকে। একদিন যখন ক্লড এবং মিনু নিচে সুড়ঙ্গে কাজ করছিল, তখন রোল্যান্ড এবং জিও তাদের ওপরে ছিল। তখনই জিও রোল্যান্ডকে বলল, আমি তোমার সাথে এই জেল থেকে পালাতে চাই না। রোল্যান্ড একটু অবাক হলো। সে বলল, কেন, পাগল হয়েছিস নাকি তুই? জিও আস্তে করে বলল, আমার মা যখন আমি শেষবার ধরা পড়েছিলাম তখন তিনি খুব বেশি হতাশ হয়ে গিয়েছিলেন। তার শরীর এমনিতেই খারাপ থাকে। যদি আমি আবার পালিয়ে যাই তবে পুলিশ সরাসরি তার কাছে যাবে এবং আমি তাকে আরও চাপ দিতে পারি না। সেই মহিলা যদি মারা যায় তবে আমি কি করব? রোল্যান্ড তার কথা বুঝে গেল। সে কখনও কারোর সাথে জোর করেনি এবং আজও সে কেবল মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। সেই রাতে জিও এবং রোল্যান্ড নিচে গেল এবং সুড়ঙ্গে কাজ শুরু করল। জিও অবিরাম দেয়ালটা ভাঙতেই থাকল। সে রোল্যান্ডকে বলল, আমার মনে হয় আমরা খুব কাছে আছি, দেয়ালটা আবার শক্ত লাগছে। এরপর তার মধ্যে উদ্দীপনা বেড়ে গেল এবং সে আরও জোরে ভাঙতে লাগল। তখনই হঠাৎ করে দেয়ালের ভেঙে পড়া অংশ তার ওপর পড়ে গেল। রোল্যান্ড সঙ্গে সঙ্গে দৌড়ে গিয়ে জিওকে ভেঙে পড়া অংশের থেকে বের করল। দুজনের অবস্থা খারাপ ছিল, কিন্তু তারা বেঁচে ছিল। সেলে ফিরে যেতেই তারা দুজন সঙ্গে সঙ্গে গোসল করল, যাতে কোনো পুলিশ তাদের ওপর সন্দেহ না করে। পরের দিন সকালে সবাই শেভ করছিল, তখনই একটি গার্ড এলো এবং ক্লডকে বলল যে তার সাথে কেউ দেখা করতে এসেছে। ক্লড সঙ্গে সঙ্গে ভিজিটিং রুমে গেল। সেখানে তার সাথে দেখা করতে এসেছিল তার স্ত্রীর ছোট বোন নিকোল। নিকোল ক্লডের খোঁজ খবর নিল। ক্লড সরাসরি জিজ্ঞেস করল, তুমি কি এখনও তোমার বোনের সাথে থাকছ? নিকোল উত্তর দিল, হ্যাঁ, বাড়িটা তার যতটা আমারও তো ততটা। আমরা দুজন এখন বেশি কথা বলি না, কিন্তু সে তোমাকে এখনও ভালোবাসে। তুমি তার সাথে কথা বলো, হয়তো সে তোমার মামলাটা ফিরিয়েও নিতে পারে। ক্লড একটু তিক্ত কথায় জবাব দিল, আমার তার উকিলের সাথে কথা হয়ে গিয়েছে। সে সরাসরি বলেছে যে সে তার মামলা ফিরিয়ে নেবে না।
নিকোল নরমভাবে বলল যে হয়তো সে তোমাকে শুধু শাস্তি দিতে চায়। যাই হোক, আমার তোমার সাথে আরও একটা কথা ছিল। আমি 1 বছরের জন্য ইংল্যান্ড যাচ্ছি ইংলিশ শিখতে। যখন আমি ফিরব তুমি জেল থেকে বেরিয়ে আসবে। ক্লড তার চোখের দিকে তাকালো এবং রাগ করে বলল, দয়া করে এখন কোনো খেলা খেলো না আমার সাথে। এই কথা বলে সে সঙ্গে সঙ্গে ভিজিটিং রুম ছেড়ে চলে গেল। রাতে যেই সবাই সুড়ঙ্গে কাজ করার জন্য তৈরি হচ্ছিল, তাদের সেলে হঠাৎ কিছু গার্ড এসে গেল। সবাই অবাক হয়ে গেল। ভেসলিন গার্ডকে জিজ্ঞেস করল, এত রাতে হঠাৎ? পেছন থেকে রোল্যান্ড বলল যে মনে হয় এদের এখন আমাদের ওপর আর বিশ্বাস নেই। গার্ড কঠোর ভঙ্গিতে বলল, তোমাদের সবার রেকর্ড ভালো, কিন্তু ডিউটি তো ডিউটি। গার্ড মেঝের ওপর রাখা বাক্সগুলো তুলে পরীক্ষা করল। কার্ডবোর্ডের শিটটাও সরিয়ে দেখল। তাদের একবার মনে হলো যে কিছু একটা ধরা পড়ে গিয়েছে এবং এখন তাদের বেঁচে যাওয়াটা একটু কঠিন। কিন্তু তখনই পাশের সেল থেকে আরেকটি গার্ড চিৎকার করল, এখানে কিছু একটা গোলমাল লাগছে। এই সব কিছু দেখে হেড গার্ড সঙ্গে সঙ্গে অ্যালার্ম বাজিয়ে দিল এবং সমস্ত গার্ডকে ডেকে নিল। তারা সঙ্গে সঙ্গে সেই অন্য সেলের তল্লাশি নিতে শুরু করল, কিন্তু কিছুই দেখতে পেল না। তখন তারা পরের সেলগুলোর দিকে এগিয়ে যেতে লাগল, যেখানে তাদের একটু বেশি সন্দেহ ছিল। যেই গার্ডরা অন্য সেলগুলোর দিকে গেল, মিনু ঘাবড়ে গিয়ে রোল্যান্ডকে বলল, এখন আমাদের তাড়াতাড়ি করতে হবে, না হলে ধরা পড়ে যাব। মিনু এবং রোল্যান্ড সঙ্গে সঙ্গে নিচে নেমে গেল এবং সুড়ঙ্গ খোঁড়ার কাজ আবার শুরু করে দিল। মিনু এগিয়ে সুড়ঙ্গ ভাঙছিল আর রোল্যান্ড মাটি সরাচ্ছিল। কিছুক্ষণ পর রোল্যান্ড ওপরে এলো এবং তার জায়গায় ক্লড নিচে গেল। ক্লডও মাটি সরালো যখন মিনু অবিরাম সুড়ঙ্গ ভাঙতেই থাকল। শেষ পর্যন্ত মিনু সুড়ঙ্গের অন্য পাশে রাস্তা দেখতে পেল। উত্তেজিত হয়ে সে ক্লডকে জানালো এবং দুজন মিলে দেয়ালটা ভেঙে দিল। দেয়ালের ওপারে একটি নতুন নর্দমা ব্যবস্থা ছিল। দুজন তার ভেতরে বাইরে বেরোনোর রাস্তা খুঁজতে শুরু করল। কিছুক্ষণ পর তারা একটি লোহার ঢাকা দেখতে পেল, যা রাস্তার ওপর খুলত। যখন তারা সেই ঢাকাটা খুলল, তখন সামনে একটি খোলা গলি ছিল। ঠিক জেলের পেছনে জেলের বিল্ডিংটা একদম পরিষ্কার দেখা যাচ্ছিল। তারা দুজন সঙ্গে সঙ্গে সেলে ফিরে এলো এবং তাদের বন্ধুদেরকে জানালো, রাস্তা পাওয়া গিয়েছে, জেলের পেছনের রাস্তায় বেরিয়ে আসো। এই কথা শুনে সবাই খুশি হয়ে গেল। রোল্যান্ড বলল, আজ রাতে বেরোবো। তারপর পালানোর জন্য একটি ছোট লটারি করা হলো। ভেসলিন একটি বাক্সে চিঠি দিল এবং এক এক করে নাম বেরোতে লাগল। প্রথম নাম এলো ভেসলিন, দ্বিতীয় নাম জিও, তৃতীয় মিনু, চতুর্থ রোল্যান্ড এবং শেষ ক্লড। ভেসলিন ক্লডকে বলল যে যদি তুই চাস তো আমি তোর জায়গায় যেতে পারি। তখনই জিও বলল যে তোমাদের মধ্যে যে কোনো একজন আমার জায়গা নিতে পারো, কারণ আমি তো পালাচ্ছি না। সবাই অবাক হয়ে গেল। ক্লড জিজ্ঞেস করল, কেন? জিও উত্তর দিল যে আমি আগেই রোল্যান্ডকে সব কিছু বলে দিয়েছি, পালাতে পালাতে এই ব্যাপারে কথা বলে নিস। সবাই একদম চুপ হয়ে গেল। তখনই একটি গার্ড এলো এবং সে বলল যে ক্লড, ওয়ার্ডেন তোমাকে ডেকেছেন, চলো আমার সাথে। ক্লড জ্যাকেট পরল এবং চলে গেল। মিনু অফিসারকে জিজ্ঞেস করল, আপনি একে কোথায় নিয়ে যাচ্ছেন? অফিসার শুধু এতটুকুই বলল যে তোমাদের জানার দরকার নেই। এই কথা শোনা মাত্রই সবাই বুঝে গেল যে তাকে ওয়ার্ডেনের কাছে নিয়ে যাওয়া হচ্ছে এবং এখন সবার ভেতরের ভয় বাইরে এলো। ক্লডকে নিয়ে গিয়ে ওয়ার্ডেনের সামনে বসিয়ে দেওয়া হলো। ওয়ার্ডেন জিজ্ঞেস করল যে তুমি কোন মামলায় এসেছ? ক্লড বলল যে আমার স্ত্রী আমার ওপর বন্দুক দিয়ে তাকে মারার চেষ্টার অভিযোগ করেছে। সে একটি শটগান নিয়ে এসেছিল আমাকে মারার জন্য। আমি তার থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করি এবং গুলিটা চলে গেল। ওয়ার্ডেন জিজ্ঞেস করল, তোমার স্ত্রী চার্জ ফিরিয়ে নিল না কেন? ক্লড অবাক হয়ে বলল, আমি কি জানি। ওয়ার্ডেন শান্তভাবে বলল যে তোমার স্ত্রী তোমাকে ভালোবাসে, সে সমস্ত চার্জ সরিয়ে নিয়েছে। এই কথা শুনে ক্লড অবাক হয়ে গেল। সে খুশি হয়ে জিজ্ঞেস করল, তাহলে কি আমি যেতে পারি? ওয়ার্ডেন বলল যে হতে পারে, তোমার মামলা চূড়ান্ত করা হবে আজ বা কালকের মধ্যে। যদি সবকিছু ঠিকঠাক যায় তবে তুমি মুক্ত। এই কথাতেই তার মুখের আনন্দটা উধাও হয়ে গেল, কারণ আজ রাতে তো তার সাথে পালাবার কথা। এই সমস্যাটা ওয়ার্ডেন বুঝে নিল এবং তাকে জিজ্ঞেস করল, তুমি কেন চিন্তিত? মুক্তি পেতে চলেছিস শালা। কিছুক্ষণ পর ক্লড আবার সেলে ফিরে এলো, কিন্তু তার মুখটা বিষণ্ণ ছিল। সে সবাইকে বলল যে আমার স্ত্রী চার্জগুলো ফিরিয়ে নিয়েছে। ভেসলিন সঙ্গে সঙ্গে বলল, তাহলে মানে তুমি আমাদের সাথে পালাবে না? ক্লড বলল যে আমি তোমাদের সাথেই যাব। হ্যাঁ, আমার জীবন তোমাদের থেকে ভালো হতে পারত। যদি মামলাটা বাতিল না হতো তবে আমাকে 5 বছর জেল খাটতে হতো, এবং যদি আমি কোর্টে না পৌঁছাই তবে পুরো মামলাটা বাতিলও হতে পারে। সবাই একটু শান্ত হলো, কিন্তু মিনু এখনও একটু সন্দেহ করছিল। সে সরাসরি জিজ্ঞেস করল যে তুমি 2 ঘন্টা ধরে ওয়ার্ডেনের সাথে ছিলে, কেবল এতটুকুই কথা হয়েছে?
ক্লড রেগে বলল যে আমি তোমাদেরকে বন্ধু ভেবেছিলাম, তোমরা এখন আমার ওপরও সন্দেহ করছো। ক্লড যখন এমনটা বলল তখন সবাই আবার তাকে বিশ্বাস করতে লাগল। মিনুও তার প্রশ্নের জন্য তার কাছে ক্ষমা চাইল। রাত হলো এবং সবাই পালানোর জন্য একদম তৈরি ছিল। জিও দরজার কাছে দাঁড়িয়ে নজর রাখছিল। তখন সবাই কার্ডবোর্ডের শীট সরালো। জিও বাইরে উকি মেরে দেখল যে সবকিছু খালি আছে। কিন্তু যেই সে কাঁচটাকে ধাক্কা দিল, অন্য পাশে গার্ডদের পুরো দল দাঁড়িয়েছিল। জিও সঙ্গে সঙ্গে বলল, মিনু, বাইরে গার্ড আছে। সবাই বুঝে গেল যে তাদের পরিকল্পনা ব্যর্থ হয়ে গিয়েছে এবং এর কারণ ছিল ক্লড। ক্লড চিৎকার করল যে আমি চাইনি এটা হোক। মিনু তাকে ধাক্কা দিল, কিন্তু ততক্ষণে গার্ড সেলের ভেতরে ঢুকে এসেছিল। তারা ক্লডকে আলাদা করল এবং সবাইকে নিয়ে গিয়ে লাইনে দাঁড় করিয়ে দিল। একজন অফিসার সুড়ঙ্গের ভেতরে উঁকি মারল এবং তাদের পালানোর রাস্তাটা দেখতে পেল। ক্লডকে ওয়ার্ডেনের নির্দেশে অন্য একটি সেলে পাঠিয়ে দেওয়া হলো। বাকি সবাই তাকে অবিরাম দেখছিল, যেন তার জীবন নিতে চায়। সেও তাদের মধ্যে কারো সাথে চোখ মেলাতে পারল না। কোনো কিছু না বলে সে চুপচাপ নতুন সেলের ভেতরে চলে গেল। দরজা বন্ধ হলো এবং গল্পটা এখানেই শেষ। তাহলে আপনার মতে ক্লড কি সঠিক করল না ভুল করল? মন্তব্যে জানাতে ভুলবেন না। আর গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।